বাংলাদেশের গত 53 বছরই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে। আমার এলাকাতেও আক্রমণের শিকার হলাম। এইবার পার্থবাইতে আমাদের রিমান্ড পার্টনার ছেলে কিন্তু নিজ চোখে দেখেছেন যে আমাকে মানে তাদের ব্যক্তিগত ক্ষোভ, বিসিএস যে অফিসার, এসপি, এডিসি, তাদের যে মানে সরি টু সে যে আপনাদের বোঝার জন্য যে শালা তুই শেখ হাসিনার গালিগালাজ করস কেন, তুই কি মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা, বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে সমালোচনা করস বেটা, বঙ্গবন্ধু জাতির পিতা, মানে ব্যক্তিগত একটা আক্রমণ যে কেন আমি সরকারকে নিয়ে, শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি। এবং একটা পরিস্থিতি হয়েছে পার্থবাই তো দেখেছে যে ওখানে একজন এডিসি ছিল, এডিসি অ্যাডমিন, নাম শাহিন শাহ, চাঁদপুর বাড়ি। তিনি আসলে সমস্ত ওখানকার সিনিয়র লিডাররা তটস্থ হয়ে যেত, বিকজ তার যে আচরণ, বিহেভিয়ার। তখন পার্থবাই অনেক কিছু বলতে বেটা তুই খাতার নিচে যা, ওইদিকে থাক, তোরে ডাকবে, কারণ ওই আমাদেরকে 2-3 বার করে ডেকে নিচ্ছিল এবং নিয়ে তো ওই যে টর্চার এবং ঝুলানো। আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি। আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল, যুব দল, জামাত, শিবির যারা 15 বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে। তো এই অত্যাচার নির্যাতনের গল্প মোটামুটি সবাই অনেক কিছু এখন এক্সপোজ হচ্ছে, জানেন। আয়নাঘরের মতো কাহিনী, রেজওয়ান আপা বলেছে আয়নাঘর থাকবেন, এটা রেজওয়ান আপা বলেছেন। ওনাদের গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট, পারফরমেন্স বেস ওনাদের অটো রিনিউয়াল কিংবা রিনিউয়াল হবে, কতদিন থাকবে সেটা আমরা জানি না। সে বলেছে থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আদৌ তারা আসলে আপনার এই আয়নাঘর মানে শেষ করে কিনা সেটা আমরা জানি না। কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা, তো আমাদের স্বপ্ন হচ্ছে এটাই, আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গত 1.5 দশক, শুধু 1.5 দশক না, অত্যাচার নির্যাতন শুধু 1.5 দশক হয়েছে এটা না, তার আগের গভর্নমেন্টের আমলে হয়েছে। দেশ স্বাধীনের পরপরই 72 থেকে 75 কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের গত 53 বছরই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, হয়তো গত 15 বছর সেটা প্রকট আকার ধারণ করেছে। কাজে ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কদু হবে। এখানে বদরুল আলম মজুমদার সাহেব আছেন, তারা একটা ইনক্লুসিভ পার্লামেন্টের জন্য অনেক আগে থেকে, এখন তিনি দায়িত্ব পেয়েছেন, তার আগে থেকেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। আমরা বলছি প্রপোর্শনাল ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে। এক পার্টি 34% ভোট পেয়ে সরকার গঠন করছে, আরেকজনে 32% ভোট পাচ্ছে, তার কোনো দামই নেই। সেই ক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স, শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনার করলেই সব শেষ হয়ে যাবে। তারপর আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলছে, সেটি যদি হয়, ধরেন আমাদের প্রপোর্শনেট ইলেকশন যদি নিম্ন কক্ষের সদস্যরা ইলেক্টেড হয়, উচ্চ কক্ষে 64 জেলা থেকে সিনেটর পদ্ধতিতে 64 জন সিনেটর হতে পারে, 10 জন বিশিষ্ট ব্যক্তি হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। জাস্ট আমি নিজের অভিমত ব্যক্ত করলাম, কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক, তাদের তো অভিজ্ঞতা আছে। গত 91 পরে 33 বছর পার্লামেন্ট মানে রাষ্ট্র শাসন করেছে দুটো মেজর পলিটিক্যাল পার্টি, তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করা বলেন, দলীয় আধিপত্য বলেন, এটা সেম ছিল। সেই জায়গা থেকে আমরা যদি এই যে সময়টা পেয়েছি, যেটা মামুন আব্দুল্লাহ ভাই বললেন, বাংলাদেশের এই 53 বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, উনি আমাদের শিক্ষক ছিলেন, একবার ক্লাসে বলছিলেন যে তোমরা তো বাবা একটা সেলফিশ জেনারেশন, তোমরা নিজের সরকারি চাকরি করবা, আমলা হবা, বিসিএস দিবা, পয়সা কামাবা, ক্ষমতার অপব্যবহার করবা, এই জন্য কোটা নিয়ে আন্দোলন করছো। তোমরা তো দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষকদের মর্যাদা, এই বিষয় নিয়ে তোমরা কথা বলো না বা আন্দোলন করো না। শিক্ষকরা শহীদ মিনারে বেতন বা তাদের বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মারে, তোমরা ছাত্র তো সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখাও না। কথা তো বাস্তব। আমরা তো আসলে একটা বিশেষ যে আমলা হব, ক্ষমতা ভোগ করব, টাকা পয়সা কামাবো, এই জন্যই তো আমরা আমলা অর্জন তো বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম। দ্যাটস রিয়েলিটি। সেখান থেকে যখন আমাদের মনে হয়েছে যে আমাদের মানসিকতার একটা চিন্তার পরিবর্তন করা দরকার, সেখানে আমরা কিন্তু 18 সালে আন্দোলনটা তো তখন আমরা শুরু করেছিলাম, সে সময় সফল হওয়ার পরে
আমরা কিন্তু তখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করি যে এই দেশ সংস্কার করার জন্য, রাজনীতিতে পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে। কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে? সবাই পত্রিকায় কলাম লেখছে, টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না। কিভাবে আসবে? একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। আপনারা দেখেছেন নিশ্চয়ই, ছাত্রদলের একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ঈগল পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার ধরে, ঠিক সেইভাবে ডিবির লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার পরে তো কোনো ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক।